আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কোনি হতে চাইনি পর্ব একে আপনাকে স্বাগতম। তাহলে চলুন গল্প শুরু করা যাক। 2 মাসের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর সময় হঠাৎ পেছন থেকে ননদের ইচ্ছাকৃত ধাক্কায় শান্তার কুল থেকে শিশুটি মেঝেতে পড়ে গেল। কচি দেহের হাড়গুলো মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরে কয়েক মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু আর পায়নি তারা। এতে শান্তা তার ননদকে দায়ী হিসাবে সবার সামনে গণ্য করলেও অস্বীকার করে তার ননদ তখন বলেছিল, দেখছিস ভাই, তোর বউ নিজের অসাবধানতার কথা উল্লেখ না করে আমাকে কিভাবে পাঠানোর চেষ্টা করছে। প্রতি উত্তরে বিস্মিত হয়ে যখন শান্তা বলল, আমি সত্যি কথাই বলছি সুহান, ট্রাস্ট মি, তোমার বোন ইচ্ছাকৃতভাবে পেছন থেকে আমাকে ধাক্কা দিয়েছিলেন, যার জন্য আজ আমার বুক কুল শূন্য। সেই শুরু থেকে তিনি আমায় সহ্য করতে পারতেন না। তোমার বোন মানুষ নয়, অমানুষ একটা নারী। সে তো কখনই মা হতে পারবেন না, তাই বোধহয় উনি অন্যের মাতৃত্ব সুখ দেখতে পারেননি। ডিভোর্সি বন্তা মেয়ে কোথাকার। চোখের অশ্রুতে জর্জরিত হয়ে কথাগুলো বলেছিল শান্তা। কিন্তু শান্তার কথাগুলো তার স্বামী বা অন্য কেউ একদম বিশ্বাস করেনি। সন্তান মারা যাওয়ার বেদনায় শান্তার স্বামী এখন নিস্তব্ধ। তবে সুহানও পরিশেষে নিজের স্ত্রী শান্তাকেই সন্তানের মৃত্যু নিয়ে দুষ্রূপ করে পরিবারের পরিচালনায় বেশ একটা মারধর পর্যন্ত করেছিল, যা মুখ বুঝে সহ্য করে নিয়েছিল শান্তা। মা বাবার পছন্দ পাত্রকে টুকরে বরিশাল থেকে সুহানের হাত ধরে পালিয়ে এসেছিল, যার পর মিরপুর সুহানের বাড়ির হয়ে উঠেছিল শান্তার একমাত্র স্থায়ী নিবাস। স্টোর রুমে বসে ঠান্ডায় মূলত প্রতিনিয়ত কেঁপে উঠছে শান্তা। সকালে শান্তাকে মারধর করে এখানে আটকে রাখা হয়েছে, কিন্তু এই যন্ত্রণা যে শান্তার কাছে এই মুহূর্তে কিছুই নয়। ব্যথায় বারবার কুকড়ে উঠছে সে। তবে সন্তান হারানোর বেদনা কেন যেন শান্তাকে ধীরে ধীরে মৃত্যুর অনুকূলে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার অবস্থাগুলো প্রতিনিয়ত হারিয়ে ফেলছে সে। নিজের ননদের কথা ভাবলে শান্তার শরীর শিউরে উঠে। ননদ যেহেতু নিষ্ঠুর ও জঘন্য হিসেবে একসময় পরিচয় দিবে, এটা কল্পনার শত বাহিরের অবস্থান করেছিল শান্তার। হঠাৎ কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো, যেটা মূলত শান্তার ননদ ছিল। এসে প্রথমে পেছন থেকে শান্তার চুলের মুঠোটি ধরলো এবং দেওয়ালের সাথে টেস মেরে তীক্ষ্ণ গলায় বলল, আমাকে সবার সামনে ডিভোর্সি বন্তা নারী বলেছিলে তাই না? হ্যাঁ, আমি তোকে সেই মুহূর্তে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিলাম। তোর হাতেই তোর সন্তানকে আমি জন্মের 2 মাসের মধ্যেই পর দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এটা তো জাস্ট খেলা শুরু মিসেস শান্তা। কথাগুলো বলার পরই শান্তার ননদ চলে যায় এবং বাহির থেকে আবারও ভালো করে দরজা লাগিয়ে যেতে কোনো ত্রুটি রাখেনি সে। নিস্তব্ধতা বিরাজমান শান্তার মনে। কোনো কিছুই না বোঝার উপক্রম তার। কি হচ্ছে তার সাথে সব? কেনই বা শান্তা ননদ তার সাথে এরূপ করেছেন? কিছু যেন ঢুকছে না শান্তার মাথার গহীনে। সব কিছুই গোলাটে ঝাপসা লাগছে তার নিকট। টুকরে টুকরে কাঁদছে শান্তা। হঠাৎ আবারও দরজা খোলার শব্দ শুনে এবার একটু নড়চড়ে বসলো সে। অথচ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সুহান, যাকে দেখা মাত্রই শান্তা উঠে দাঁড়িয়ে একটাবারের জন্য হলে জড়িয়ে ধরার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শান্তা ব্যর্থ। পর মুহূর্তে সুহানের তীব্র প্রহরে কপালে কিঞ্চি পরিমাণ কেটে সেখান থেকে রক্তের সূত্রপাত হতে আরম্ভ করে শান্তার। অর্থপর প্রচন্ড রাগান্বিত হয়ে সুহান বলল, খবরদার, তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। আমার নিষ্পাপ সন্তানের খুনি কোথাকার। বাম হাত দিয়ে কিঞ্চি পরিমাণ কেটে যাওয়ার স্থানে চেপে ধরে শান্তা বলল, এসব কি বলছো সুহান? মা হয়ে আমি কেন নিজের গর্বের সন্তানের খুনি হতে যাব? স্বয়ং তোমার ওই বড় বোন যে মূলত সবার সম্মুখে ভালো মানুষের মুখোশ পরে থাকে, সেই আমাকে তখন পিছন থেকে ইচ্ছাকৃতভাবে তীব্র শক্তিতে ধাক্কা দিয়েছিল, যার ফলস্বরূপ মাতৃদুগ্ধ পান করার অবস্থায় কুল থেকে আমার 2 মাসের নিষ্পাপ শিশুটি মেঝেতে পড়ে গিয়ে মারা যায়। জাস্ট এনাফ শান্তা। কেন তুমি শুধু শুধু আমার বোনের সম্পর্কে এরূপ বাজে কথা বলছিস? নিজের দোষ ভুল টাকার জন্য আমার বোনকে এভাবে পাঠানোর চেষ্টা করছিস। শুধুমাত্র তোর অসাবধানতার কারণে আমার আজ সন্তান নেই এই ভুবনে। তুই তো মা নামের কলঙ্ক। সন্তানের প্রতি এতটা অন্যমনস্ক মা হয়ে তুই কি করে হতে পারিস? আচমকায় সুহানের মা এসে বলল, তোকে সেই প্রথমেই বলেছিলাম সুহান, এই মেয়ে একদমই ভালো না, শতবার ভেবে দেখতে। কিন্তু তুই আমার কথা সেদিন মোটেও শুনিসনি। আমাদের প্রত্যেকেরই পছন্দ আমার ভাইয়ের সুন্দরী শিক্ষিত মেয়েকে প্রত্যাখ্যান করে গ্রামের কোন এক নিচু বংশের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিলি। আমার ভাইয়ের মেয়ের নখেরও যোগ্য কিন্তু এই মেয়ে ছিল না, তবুও আমি মেনে নিয়েছিলাম, শুধু সেদিন তোর মুখ ছবিটার দিকে তাকিয়ে। নয়তুবা এরূপ মেয়ে আমাদের বাড়ির বউ তো শত দূরে, কাজের মেয়ে হওয়ার যোগ্য রাখে কিনা বেশ একটা সন্দেহের। আর এমনিতেও তোর বউ আমার মেয়ের উপর যেভাবে উঠে পড়ে লেগেছে পাঠানোর জন্য, আমার তো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই ও ওর কুল থেকে সন্তানকে ফেলে দিয়ে নাটক করেছে। এখনো বলছি সুহান, ভালো করে খোঁজখবর নিয়ে দেখ, আড়ালে কারোর সাথে তোর স্ত্রী অবৈধ সম্পর্ক আছে কিনা। নিজের শাশুড়ি মুখ থেকে এরূপ কুরুচিপূর্ণ গলার কণ্ঠস্বর শুনে শান্তা আর চুপ থাকতে পারলো না। এক প্রকার কান্নার মিশ্রিত কণ্ঠে সে বলল, আপনি ভুল ভাবছেন মা, চুপ করো। তোমার কথাবার্তা শুনলে পর্যন্ত আমার গা জ্বলে ওঠে। কথাটা বলার পরই হনহনিয়ে চলে গেলেন সুহানের মা বিলকিস বেগম, যার পর সুহানও রাখতে রাখতে স্টোর রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবশ্য দরজাটা বাহির থেকে আবারও আটকে দেয়। অসহায়ত্ব বোধ করছে শান্তা, কষ্ট হচ্ছে বেশ। এটা ভেবে শেষ
বয়স অবধি কেন নিজের ভালোবাসা মানুষ তার কথাগুলো একটু হলেও বিশ্বাস করেনি। সিজারের সন্তান হয়েছিল শান্তার, সেলাইয়ের স্থানে বেশ একটা যন্ত্রণা হচ্ছে তার। আজ বেশ কয়েকদিন যাবৎ স্টোর রুমে এভাবেই পড়ে আছে শান্তা। তবে বাড়ির সমস্ত কাজকর্মে শান্তাকে যেন তারা গাঁটিয়ে মারার অপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। এভাবে প্রতিনিয়ত বিভিন্নভাবে হেনস্থা, অপমান ও অত্যাচারে কেটেছে শান্তার বেশ খানিক মাস। তবে আজ যখন বাড়িতে নিজের স্বামী সুহানের সাথে তার মামাতো বোন ফারিয়াকে দেখলো, তখন কেন যেন শান্তার অন্তর্মহলে কপনের সৃষ্টি হয়। এতএব পারিয়া সুহানকে জড়িয়ে ধরেই বলল, পুপি আজ আমি খুব খুশি। তুমি জানো সুহান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। যা শোনা মাত্র চোখ থেকে অজস্র অস্ত্র সূত্রপাত ঘটে শান্তার। নির্বাক হয়ে মেঝেতে দশ করে বসে পড়ল। তোরটা কয় হয়ে যাচ্ছে তার, মরে যেতে ইচ্ছা করছে। বাঁচার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো হারিয়ে ফেলছে সে। অতি সিগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে সুহানের দিকে, কিন্তু সুহান একবারও তাকিয়ে দেখলো না শান্তার ওই করুণ মুখ ছবিটার নিকট। 2 দিন পর শান্তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, যাতে একটু অবাক হয়নি শান্তা, যদিও এটাই তার সাথে হবে যা সে পূর্বে আন্তাজ করেছিল। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠেছে শান্তা। এতদিন পর নিজের বাবা মায়ের নিকটে গিয়ে তাদের মুখের সামনে দাঁড়ালে তাদের রিয়াকশনটা ঠিক কি হবে? তারা কি অদূরে তো সহজে সবকিছু মেনে নিবে? যা ভেবে চিন্তিত শান্তা। কম টাকার বহু কষ্টের ভিত্তিতে মূলত লঞ্চে একটা ছোট্ট কেবিন পেতে সক্ষম হয়েছে শান্তা। চোখে ঘুম নেই তার। রাত আনুমানিক 12টা হবে। সেই সময় কেউ একজন শান্তার কেবিনের দরজার নক করলো, যাতে শান্তা একটু চমকে উঠলো। অতঃপর দরজা খুলতেই বেশ কয়েকজন ঝাঁপিয়ে পড়লো শান্তার দিকে। মুহূর্তেই তারা শান্তার হাত পা মুখ চেপে ধরলো। ভেতর থেকে কেবিনের দরজা লাগিয়ে দিয়ে শার্টের বোতাম খুলতে লুবাতুর দৃষ্টিতে একজন লোক বলল, বুঝলি নয়ন, বুহা না হলে কোন স্বামীকে এমন এক সুন্দরী বউয়ের লগে আকাম কুকাম করার পর মেরে ফেলার জন্য আমাদের মতো কুখ্যাত সন্ত্রাসীদের কন্ট্যাক্ট দেয় নাকি? লঞ্চের সিঁড়ি বেয়ে দোতলায় নিজের কেবিনের উদ্দেশ্যে যাচ্ছিল শেরুভাই। হঠাৎ পেছন থেকে একজন সহযোগী বলে উঠল, বস, আমরা গতকাল যে মহিলাকে নৃশংসভাবে খুন করেছিলাম সে স্বয়ং আপনার গর্ভধারণী মা ছিলেন, যা আপনি জানতেন কিন্তু তবু কেন তখন বলেননি। আর আজ একটু আগে আমরা যাকে ধাক্কা দিয়ে লঞ্চ থেকে নদীতে ফেলে দিলাম, এমনকি সেও আপনার নিজের আপন রক্তের ভাই ছিলেন, তাও কিন্তু আপনি খুব ভালো করে জানতেন, তবু কেন বলেননি আমাদের? এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারেন? অবশ্য আপনি যে বেশ জঘন্য প্রকৃতির মানুষ সেটা আমি আগে থেকে জানতাম, তাই তো আজ দীর্ঘদিন আমি আপনার সাথে কাজ করেছি। তবে একটা কথা, হয়তো বা আমরা সন্ত্রাসী, খুনি এবং অসৎ লোক হতে পারি, তাই বলে জন্মদাত্রী মা এবং রক্তের ভাইকে এভাবে খুন করতে আপনার হৃদয় কি একটুও কি কষ্টের সূত্রপাত বলতে তখন কিচ্ছুই হয়নি? জবাবে শেরুভাই মুস্কি হাসিতে উৎফুল্ল হয়ে বলল, খুনিদের চোখে কখনো দয়া মায়া বোধ থাকতে পারে না, একটুও না। যদি তাদের জন্য আমাদের একটু হলেও কষ্ট বলে কিছু অবশিষ্ট রইতো, তাহলে আমি তাদের এরূপ মৃত্যু উপহার স্বরূপ কখনোই প্রদান করতাম না। এতএব শেরুভাই দুতানা নিজের কেবিনে চলে আসলো, সঙ্গে তার সহযোগীরাও। বড় একটা কেবিন নিয়েছে তারা। বিছানায় গা এলিয়ে শুয়ে রয়েছে শেরুভাই। পাশে একটা চেয়ারে তার দুজন অতি বিশ্বস্ত সহযোগী দেলোয়ার এবং শরীফুল বসে রয়েছে। মূলত 3 জনের একটা জোট তাদের, যারা প্রত্যেকেই বেশ একটা বুদ্ধিমান ও দক্ষ, যাদের লিডার বা মাথা হচ্ছে শেরুভাই। আজ দীর্ঘ কয়েকদিন যাবৎ চোখে নিদ্রা নেই শেরুভাইয়ের। মনে বেশ খানিক তৃপ্তি পোষণ করে প্রায় চোখে নিদ্রা চলে এসে গিয়েছিল, কিন্তু কুনার ওই ছোট্ট কেবিন থেকে কারো কুঙ্গানো শব্দের তীব্রতায় হাবভাব কেটে যায়। বিরক্ত হয়ে শেরুভাই বলল, দেখতো কে এমন করে কুঙ্গানো শব্দ করেছে? অতঃপর দেলোয়ার উঠে চলে গেল কুঙ্গানুর শব্দ অনুসরণ করে। হঠাৎ থেমে গেল সে কুনায় অবস্থানরত ঠিক ছোট্ট কেবিনটার নিকট। এই কেবিনের ভিতর থেকে শব্দ আসছে, যা দেলোয়ারের বুঝতে তেমন একটা সমস্যার সূত্রপাত হয়নি। এখনো ভেতর থেকে দস্তাদস্তি সহ বিভিন্ন অস্পষ্টভাবে শুনতে পাচ্ছে সে। তবে ভেতরে ঠিক কি হচ্ছে সেটা তার বেশ একটা অজানা বটে। ইচ্ছে ছিল না কখনোই, তবু বাধ্য হয়ে দরজায় নক করলো দেলোয়ার, কারণ এরূপ আওয়াজে তারা তো ঠিক মতো ঘুমাতে পারবে না। এমনিতেও তারা রাতে তেমন একটা ভালো ঘুম না হলে সকালে কাজকর্মে অন্যমনস্ক হয়ে পড়ে তারা সবাই। সেই কখন থেকে দেলোয়ার অনবরত দরজায় নক করে যাচ্ছে, কিন্তু কেউই কেবিনের দরজা খুললো না। এতে দরজার শেষ সীমানায় অতিক্রম করে দেলোয়ার রেগে গিয়ে চিল্লা পেল্লা শুরু করে দেয় এবং কেবিনের দরজা পূর্বের তুলনায় আরো বেশ খানিক জুড়ে জুড়ে নক করতে আরম্ভ শুরু করে। আচমকাই কেবিনের দরজা খুলে একজন লোক বেরিয়ে এসে বলল, কি সমস্যা তোর? এইভাবে দরজায় কেন অনবরত নক করে বিরক্ত করেছিস? লোকটির এরূপ দুর্ব্যবহারে দেলোয়ার আরো রেগে উঠল এবং উচ্চ গলার কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, তো এভরিওয়ান, আজকের গল্পটা আমি এখানেই রাখছি। যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর পরের পর্বটি আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।